প্রিয় অগ্রজ বড় ভাই এবং আমাদের ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের বর্তমান সভাপতি স্থপতি লাইলুল হাসিনী আপা, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় চলচ্চিত্র দিবসের। এবং আপনাদেরকে আমার বিষয়টি হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র আগামীর ভাবনা। এটি এমন একটি বিষয় যেটি খুবই সহজভাবেই খুবই উন্মুক্ত, অনেক আলোচনা করবার সুযোগ আছে, কিন্তু অনেক আলোচনা করবার সময় নেই। আমি একটি প্রবন্ধ লিখেছি, বেশ বড়, কিন্তু সেটি পড়া যাবে না। আমি চেষ্টা করছি ছোট করে পড়তে। বাংলাদেশের চলচ্চিত্রের সময় কখনো খুব ভালো যায়নি। বাংলাদেশের চলচ্চিত্রের বিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম লড়াই করতে হয়েছে। প্রবল অনেক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই যেমন করতে হয়েছে, ঠিক তেমনি অনেক সংঘর্ষ সামাল দিতে হয়েছে। তবুও এই দেশের চলচ্চিত্র তার নিজের চলার পথ ঠিকই বহমান রাখতে পেরেছে। সাফল্য যদি কিছু থেকে থাকে তবে তা এই ধারাবাহিকতার সাফল্য। যদি মুখোশ 1956 সালে মুক্তি পেয়েছিল, এর নির্মাণকাল থেকে ধারাবাহিক চলচ্চিত্র নির্মাণের এই সময়কে বিবেচনা করি, তাহলে আমরা আজ বাংলাদেশের চলচ্চিত্রের ধারাবাহিক চলচ্চিত্র নির্মাণ যাত্রার 62 বছর উদযাপন করতে পারি। যদিও এই বিবেচনা না করারও অনেক কারণ আছে, কারণ আমাদের চলচ্চিত্র নির্মাণ যাত্রায় আরও অনেক মাইলফলক রয়েছে যা ইতিহাসের উজ্জ্বল উদাহরণস্বরূপ আমাদের অর্জনের ডালাকে পূর্ণ করেছে। আপনারা আজকে প্রথম যে প্রবন্ধ হয়ে পাঠ করা হয়েছে হিরালাল সেনের কীর্তির কথা শুনেছেন, এবং এছাড়াও ঢাকার নবাব পরিবার এবং অন্যান্য অনেকগুলো উদ্যোগ মুখোশের আগেই হয়েছে, যেগুলো আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক অবশ্যই। কিন্তু আমি আজ একটু অন্যভাবে উল্লেখ করতে চাই। আমি বরং বলতে চাই আমাদের নিয়মিত চলচ্চিত্র নির্মাণের পরিবেশ, প্রস্তুতি এবং প্রয়োজনীয় উপকরণের সরবরাহ কখন থেকে সম্ভব হলো। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মুখোশ নির্মাণ এবং এর সাফল্য একটি বড় ঘটনারূপে আমাদের সামনে আসে। 1956 সাল থেকে একটু পেছনে গেলে আমরা 1952 সাল পাই। সত্যিকার অর্থে 1952 এর ভাষা আন্দোলন এবং ভাষার জন্য আমাদের আত্মাহুতি আমাদের এই ভূখণ্ডকে শুধু স্বাধীনতা দান করেনি, আমাদের অন্তরে আমাদের ভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের পূর্ণ মনোযোগ সৃষ্টি করেছে। ইতিহাসের আর কোনো সময়ে আমরা এতটা সচেতন হইনি যতটা 1952 সালের পরে হয়েছে। হয়তো 1952 না হলে চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের নিজের মাতৃভাষায় নিজের দেশের গল্প বলার এই মরিয়া প্রয়াস দানাই বাঁধত না। মুখোশ নির্মাণের পেছনে বাঙালি জাতীয়তাবাদের যে স্ফুরণ দেখতে পাই, তা কেবলমাত্র ব্যক্তি আব্দুল জব্বার খানের চেতনার স্ফুরণ নয়। এই আবেগ এবং নিজস্বতার প্রতি সচেতনতার সেই 50 এবং 60-এর দশকের মূল প্রেরণাবিন্দু ছিল। আসলে এই আবেগ এবং নিজস্বতার প্রতি সচেতনতা সেই 50 এবং 60-এর দশকের মূল প্রেরণাবিন্দু ছিল। মুখোশের সাফল্য চলচ্চিত্র মাধ্যমে নিজেদের ভাষা ও সংস্কৃতির নিজস্ব গল্প বলার গলিপথকে রাজপথে বদলে ফেলার প্রেরণা দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটু আগে হায়াত ভাই বলে গেছেন, 1957 সালের 3 এপ্রিল পূর্ব বাংলার যে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল পাশ করিয়েছিলেন, তার পেছনেও মূল প্রেরণা ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা। চলচ্চিত্রকার নাজির আহমেদ, আব্দুল জব্বার খান সহ আরও যারা তৎকালীন ইপিএফডিসি বা ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠান নেপথ্যের নায়ক ছিলেন, তারা বঙ্গবন্ধুকে অবশ্যই বাঙালিদের নিজস্ব ভাষায় চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তার দিকটি সম্পর্কে অবহিত করতে সক্ষম হয়েছিলেন। কারণ 1952 সালের ভাষা আন্দোলনের পর বাংলা বনাম উর্দু, পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান, বাঙালি জাতীয়তাবাদ বনাম পাকিস্তানি ইসলামী জাতীয়তাবাদ, এসব তর্ক এবং দ্বন্দ্ব স্পষ্ট হয়ে গিয়েছিল। ফলে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারের প্রশ্নে সর্বদাই একটি সাংঘর্ষিক পরিস্থিতি বিরাজমান ছিল।
সেই পরিস্থিতিতে বাঙালি জনগোষ্ঠীর নিজস্বতা এবং সংস্কৃতির বিকাশের প্রশ্নে যতখানি যা করা সম্ভব তা করতে সবাই তৎপর ছিলেন। আর এমন পরিস্থিতিতেই বাংলাদেশের বাংলা ভাষা চলচ্চিত্রের ধারাবাহিক নির্মাণ যাত্রার আরম্ভ হয়। এফডিসি প্রতিষ্ঠার এই নির্মাণ যাত্রায় সবচেয়ে প্রয়োজনীয় অবকাঠামো ছিল আমাদের এই নির্মাণ যাত্রায় সবচেয়ে প্রয়োজনীয় অবকাঠামো ছিল যা যুক্তফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাশ করিয়েছিলেন।